ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ প্লাস্টিকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ এবং আছেন সিনিয়র সাংবাদিক সুভাষ চন্দ্র বাদল। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। দর্শক, এই পর্যায়ে আমরা জেনে নেব মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। প্রথম ধাপের ৮৭টি উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এখন চলছে দ্বিতীয় ধাপের প্রার্থী চূড়ান্তের বৈঠক। আর এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে দলটি। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল চাইলেও নেতিবাচক রাজনীতির কারণে দুর্বল হয়ে পড়েছে বিএনপি। শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। এদিকে দ্বিতীয় ধাপের ১২৯ উপজেলায় দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সন্ধ্যায় গণভবনে বৈঠক শুরু হয়েছে। এবার ৫ ধাপে ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। বিএনপি দুর্বল হোক সেটা আমরা চাই না, আমরা শক্তিশালী অপোজিশন চাই। তো বিএনপি যদি নিজেরা নিজেদেরকে তাদের নেগেটিভ তথা নেতিবাচক রাজনীতির জন্য দুর্বল করে ফেলে, সেখানে তো আমাদের কিছু করণীয়। ভারতের সাথে বাংলাদেশের তিস্তা সহ ৫৪টি নদীর পানি সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিকেলে ভারত সফর নিয়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, ভারত সফরে অনেক বিষয়েই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। পঞ্চম জয়েন্ট কমিশন বৈঠকে অনেক বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে ভারতের সাহায্যও চাওয়া হয়েছে। ভারত সরকার রোহিঙ্গাদের বাংলাদেশে পুশিন করছে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকার নয়, দালালরাই রোহিঙ্গাদের বাংলাদেশে আসতে প্ররোচনা দিচ্ছে। এ সময় রোহিঙ্গারা বাংলাদেশে দীর্ঘদিন থাকলে অনিশ্চয়তা তৈরি হবে বলে শঙ্কা প্রকাশ করেন মন্ত্রী। রোহিঙ্গাগুলোকে কিভাবে রিপার্টিয়েশনটা হবে, কত তাড়াতাড়ি হয়, তার জন্যে আমি তাদের সাহায্য প্রার্থনা করেছি। তাদের কাছে আমি সাহায্য চেয়েছি, তারা বের করবে কিভাবে আমাদের সাহায্য করবে। দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১ বছর ধরে তিনি কারাবন্দী। তাই দলের কার্যক্রম ঝিমিয়ে পড়েছে বলে মনে করছেন দলটির নেতারা। তারা বলছেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের বড় ধরনের ক্ষতি হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাজীবনের ১ বছর পেরিয়ে গেছে। তার মুক্তির দাবিতে কিছুদিন সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচির মতো নমনীয় কর্মসূচি পালন করে দলটি। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তোড়জোড় শুরু হলে খালেদা জিয়ার মুক্তির দাবির চেয়ে নির্বাচনী ব্যবস্থার সংস্কারের দাবিতে বেশি সোচ্চার হয় দলটি। এরই ধারাবাহিকতায় কোনো দাবি দেওয়া পূরণ ছাড়াই ৩০শে ডিসেম্বরের নির্বাচনে অংশ নেয় বিএনপি। নজিরবিহীন ভরাডুবির পর দলের মধ্যে চলছে নানা বিশ্লেষণ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১ বছর হয়ে গেল কারাগারে, আমরা তাকে মুক্ত করতে পারি নাই। এ আমাদের ব্যর্থতা। চেয়ারপারসনের অনুপস্থিতির কারণে বিএনপি ভুগছে বলে মনে করেন দলের এই নেতা। অন্য যত উত্তাপই থাকুক, তার অনুপস্থিতির ব্যাপারটা তো আমাদের কার্যক্রমে কিছুটা বাধা সৃষ্টি করছেই। এটা বুঝেই তো প্রতিপক্ষ সরকার যারা, তারা কিন্তু তাকে অনির্দিষ্ট সময়, আরও অনির্দিষ্টকাল তাকে কারাগারে রাখার ব্যবস্থাটা সম্পন্ন করেছেন, বিচার বিভাগকে প্রভাবিত করে। খালেদা জিয়া কারাগারে থাকায় দলের পাশাপাশি গণতন্ত্রের ক্ষতি হয়েছে বলে মনে করেন বিএনপির আরেক নেতা। ওনাকে বাইরে রেখে, জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া, তার অংশ হিসেবে উনি জেলে আছেন। তো সুতরাং শুধু বিএনপির জন্য, এটা জাতির জন্য, রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য এটা তো খারাপ খবর। নানা প্রতিকূলতার মধ্যেও আগামী দিনের লড়াইয়ের জন্য বিএনপির মনোবল অটুট থাকার আশা নেতাদের। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশে তৈরি ভিটামিন এ প্লাস ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ, কোনো গুজবে কান না দিয়ে এই ক্যাপসুল শিশুদের খাওয়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে শ্যামলী শিশু হাসপাতালে কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেছেন, পরীক্ষিত ক্যাপসুল দিয়েই ক্যাম্পেইন চলছে। শনিবার সারা দেশের 1,20,000 স্থায়ী ও 20,000 অস্থায়ী কেন্দ্রে শুরু হয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি। এবার 2,20,54,000 শিশুকে খাওয়ানো হচ্ছে এই ক্যাপসুল। সকাল 8টা থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অভিভাবকরা নিয়ে আসেন তাদের শিশু সন্তানদের। 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রং আর 12 থেকে 59 মাস বয়সী শিশুদের খাওয়ানো হয় লাল রঙের ক্যাপসুল। তবে উপস্থিতি ছিল তুলনামূলক কম। সার্বিক ব্যবস্থাপনা ও দেশে তৈরি ক্যাপসুলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক না থাকলেও প্রচারণা কম হয়েছে বলে জানান তারা। আমরা জানতে পারছি, আমার আশঙ্কাটা হচ্ছে একবারে প্রত্যন্ত অঞ্চলে ওরা জানলো কিনা। না, আতঙ্ক নাই কারো ভিতরে। তারপরেও আমরা খাওয়াইলাম বিশ্বাস করে। মাঝখানে একটা ডেট গিয়েছিল, তো পরবর্তীতে তো আবার খুব রিসেন্ট তাড়াতাড়ি দেওয়া হয়েছে, তো কোনো সমস্যা নেই। এর আগে সকাল 8টায় রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ল্যাবে পরীক্ষা করেই এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। খুবই উন্নত মানের ভিটামিন এ ক্যাপসুল আমরা দিচ্ছি। তারা জানি কোনো গুজবে কান না দেয়। আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। আমরা 2.5 কোটি শিশুর স্বাস্থ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে পারি না। তাই আমরা সবচেয়ে ভালো যেটা পাওয়া যায় ভিটামিন এ, সেটি আমরা এবার ব্যবহার করছি। এদিকে দেশের বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও প্রত্যন্ত এলাকায় উৎসবমুখর পরিবেশেই চলে এই ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি। তবে দুর্গম 12টি জেলায় আরও 4 দিন ধরে চলবে এই কার্যক্রম। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো। আমাদের সাথে স্টুডিওতে আছেন রিয়াজউদ্দিন আহমেদ, আছেন সুভাষ চন্দ্র বাদল। আলোচনায় যেতে চাই, যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই শুরুতেই, সেটি হলো যে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আসলে দলের মধ্যে বেশ বড় ধরনের ক্ষতি হচ্ছে তার অনুপস্থিতিতে। এটা আমরা গতকাল থেকে আলোচনার মধ্যেই রেখেছি, কারণ কেন্দ্রীয় নেতারা বা শীর্ষ নেতারা নিজেরাই স্বীকার করছেন যে তারা ব্যর্থ হয়েছেন আন্দোলন সেইভাবে তৈরি করতে। গতকালও আমরা দেখেছি মওদুদ আহমদ বলছেন যে তারা শীর্ষস্থানীয় যারা নেতা রয়েছেন তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আইনজীবীদের কাছেও আমরা দেখেছি যে তারা আইনগত দুর্বলতার কথা বলছেন। এবং আজকে নজরুল ইসলাম খান তিনিও বলছিলেন যে যেহেতু বেগম খালেদা জিয়া তাদের নেতৃত্বে নেই, সে কারণেই বিএনপি অনেকখানি ঝিমিয়ে পড়েছে। রিয়াজউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। কতটুকু ঝিমিয়ে পড়েছে বিএনপি, এবং এই বিএনপিকে জাগিয়ে তুলতে বা আন্দোলনকে বেগবান করতে কোনো ধরনের আন্দোলন আদৌ হওয়ার আভাস আপনি পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। বিএনপির নেতারা আজকে বলেছে যে খালেদা জিয়া না থাকায় দলের ক্ষতি হচ্ছে। আমরা যারা আলোচনা করি, রাজনৈতিক বিশ্লেষণ করি, আমরা কিন্তু অনেক আগেই বলেছি যে আমাদের দেশের রাজনীতি সংস্কৃতিটা এরকম যে বড় দলগুলি নেতা নির্ভর, একজন নেতা নির্ভর। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এবং সেই নেতা না থাকলে দলের হাল ধরার কেউ থাকে না। কারণ এই দলগুলির মধ্যে ইনার পার্টি ডেমোক্রেসি নেই, নেতৃত্ব চাপিয়ে দেওয়া হয়। কাজে এই যে এখানে নতুন করে নেতৃত্ব গ্রো করে না, এটা ডাইনিস্টির মধ্যে থেকে নেতৃত্ব উঠে আসে, এবং এটাই আমাদের সংস্কৃতি হয়ে গেছে। আনফর্চুনেট যদিও, কিন্তু এইটাই হয়ে গেছে। এই কারণেই বেগম জিয়া যখন জেলে নিয়ে যাওয়া হলো, তখন বিএনপি খুব উজ্জীবিত ছিল যে বিএনপি মানে অনেক পপুলার, অনেক জনগণের বিস্ফোরণ হবে। কিন্তু তারা ওটা বুঝতে পারে নাই যে দলের কমান্ড এক জায়গায় থাকবে না, কমান্ড ছড়িয়ে ছিটিয়ে যাবে, এবং কমান্ড যখন এক জায়গায় থাকে না তখন দল দুর্বল হতে থাকে। বিএনপির ক্ষেত্রে তাই হয়েছে, এবং এই দুর্বলতা কাটায় ওঠার একটাই পথ হল খালেদা জিয়াকে মুক্ত করা। খালেদা জিয়া বিহীন বিএনপি খুব সহসা ঘুরে দাঁড়াতে পারবে এটা আমি মনে করি না। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি, জাতীয় পার্টির ক্ষেত্রেও দেখেছি, হোসেন মোহাম্মদ এরশাদ গত কিছুদিন আগে তার অবর্তমানে বা তার অনুপস্থিতিতে দলের কাণ্ডারি কে হবেন সেটার অনেকখানি নির্দেশনা দিয়েছেন। বেগম খালেদা জিয়া যেটি দিয়েছিলেন সেটি যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে তারেক রহমানের নাম তিনি এনেছিলেন, গঠনতন্ত্রে কিছু পরিবর্তন এনেছিলেন।
তিনি অন্য কিছু চিন্তা করতে পারতেন কিনা? তাহলে নেতৃত্ব কি সুসংগঠিত থাকতো? পারতেন, কারণ উনি যে প্রেসক্রিপশন দিয়ে গেছেন এটা খুব একটা কাজ করেছে বলে মনে হয় না। তাইলে আজকে বিএনপির ভিতরে এই আলোচনা হতো না যে বিএনপি দুর্বল হয়ে গেছে, নেতৃত্ব শূন্য হয়ে গেছে। নেতা তো আছে, লন্ডনে বসে আছে, তো সেটা কাজ করেছে বলে মনে হয় না। কাজেই যেটা করতে হবে সেটা হলো বিএনপির নেতৃত্ব মাটির থেকে তুলে আনতে হবে, সংগঠনের ভিতর থেকে নেতৃত্ব তুলে আনতে হবে। তার জন্য দরকার ইনার পার্টি ডেমোক্রেসি। ইনার পার্টি ডেমোক্রেসি আওয়ামী লীগেও নাই, বিএনপিতেও নাই, জাতীয় কোনো জায়গায় নেই। আমাদের এটা হলো আনফরচুনেট পার্ট। এখানে দল চলে মানে নেতা নেত্রীর ইচ্ছায়। এখানে তারপরের যারা পরের স্তরে যারা আছে তারা কিন্তু আত্মবিশ্বাস নিয়ে কোনো কাজ করতে পারে না, কারণ তাদের সেই জনভিত্তি নাই, তাদের সেই পপুলারিটি নাই, যেই জন্য তারা ওইটা পারে না। এবং এটা একমাত্র সম্ভব যে দলের ভিতর থেকে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নেতৃত্ব বেরিয়ে আসে, তাহলে নতুন নেতৃত্ব আসবে। কিন্তু আমাদের আনফরচুনেট, আমাদের ডাইনেস্টি লিডারশিপ হয়ে গেছে। এটা শুধু উপরের দিকে না, আপনি দেখবেন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মারা গেলে বা না থাকলে ওনার ছেলে বা মেয়ে বা স্ত্রী ওনারা এখানে নমিনেশন পায়। আপনি দেখেন বদির মতো একটা কুখ্যাত লোক, তাকে বাদ দেওয়া হলো ওই ইয়াবা চোরাচালানের জন্য, তার বউকে নমিনেশন দেওয়া হলো। অনেকেই বলছেন যে এই তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা অনেকখানি যৌক্তিক হয়েছে এবং বেগম জিয়ার এই সিদ্ধান্ত সে সময় একেবারেই যথার্থ ছিল। এই নেতৃত্ব সংকট আসলে কেন তৈরি হয়েছে সেটির ব্যাখ্যা না দিতে পারলেও তারা তারেক রহমানকে নেতা হিসেবে মেনে নিচ্ছেন এবং তারেক রহমানও দেশের বাইরে থেকেই যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন। আজকেও তিনি 20 জেলার নেতাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। এটি আসলে বিএনপির জন্য কতটুকু সুফল বয়ে আনছে? সঠিক দিক নির্দেশনা কি আসলে নেতারা পাচ্ছে কিনা? না, সেটা পাইলে আজকে তারা এই আত্মবিশ্লেষণ কেন করলো যে বিএনপি দুর্বল হয়ে যাচ্ছে, নেতৃত্ব শূন্য হয়ে যাচ্ছে, তাহলে মনে হচ্ছে যে এটা কাজ করছে না। কেন কাজ করছে না এটা তাদেরকে মূল্যায়ন করে দেখা উচিত। এখন ধরেন একটা নেতা যদি দূরে থাকে তাহলে দলের উপরে সেই মানে আধিপত্য থাকে না, দলের বাস্তবতাটা বুঝে সিদ্ধান্ত নিতে পারে না। এইটাই তো হয়েছে বিএনপির ক্ষেত্রে। বেগম জিয়া জেলে, তারেক রহমান লন্ডনে, দল কোথায়? দল তো ঢাকায়। দলটা কে চালাচ্ছে? দল আপনি একবার শুনেছিলাম যে স্ট্যান্ডিং কমিটির কালেকটিভ লিডারশিপে চলবে, সে তো চলে নেই এবং এটা কোনোদিনই চলবে না। দল এই আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো দলই যদি দলের ওই নেতৃত্বের কাছে ছেড়ে দেওয়া হয় সেই দল এগোবে না, দলাদলি হবে, দল ভেঙে যাবে, যেহেতু ওই গণতান্ত্রিক পন্থায় লিডারশিপ উঠে আসে নাই। সুভাষ চন্দ্র বাদল, এই যে পরিবারতান্ত্রিক রাজনীতির কথা আমরা বলছি, সেটি আসলে নতুন নেতৃত্ব তৈরিতে কিংবা নতুন যে নেতৃত্ব সংকট রয়েছে সেটি কাটাতে কতখানি অন্তরায় বলে আপনার মনে হয়, নাকি এটি কোনো সুফল বয়ে আনছে? এই উপমহাদেশে পরিবার কেন্দ্রিক রাজনীতিটা এটা কিন্তু নতুন নয়। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতেও যদি দেখেন, জওহরলাল নেহরুর কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী সে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী হয়েছিলেন। আপনারা কোনোভাবেই ইন্দিরা গান্ধীকে কিন্তু অযোগ্য বলতে পারবো না। এই আপনি যদি মনে করেন যে এই ডাইনেস্টি রাজনীতিতে যদি যোগ্য ব্যক্তি গড়ে ওঠে তাহলে আপত্তি তো থাকার কথা নয়। রিয়াজ ভাইয়ের সাথে আমি অনেকাংশে একমত, আবার কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরি একমত হতে পারিনি। বিএনপি রাজনীতিতে যেটা হয়েছে, আজকে যদি বিএনপির রাজনীতিতে আপনি দেখেন, বেগম জিয়া একটি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। বেগম জিয়া সাজাপ্রাপ্ত হওয়ার পরে তার দলের যে দায়িত্বটা ছিল তারা পালন করেননি। এটা দুইটা কারণ হতে পারে। লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে দল চালাতে গিয়ে তারেক রহমান দলের নেতৃত্বের মধ্যে বিভ্রান্ত তৈরি করেছেন, বিভাজন তৈরি করেছেন, তার পছন্দের অপছন্দের একটা তালিকা দিয়েছেন, ইত্যাদির কারণে দল দ্বিধা বিভক্ত হয়েছে।
আর বিএনপির পক্ষে বিএনপি কখনোই ওইভাবে আন্দোলন করার দল নয়। বিএনপি যেটা আপনি দেখবেন যে এই দেশে কিন্তু ধরেন 1966 যখন বঙ্গবন্ধু এই 6 দফা দিলেন, তখন কিন্তু আওয়ামী লীগের কেউই ছিল না বাইরে, একমাত্র আমেনা বেগম ছিলেন। পলিটিক্স দিয়ে দলটাকে উনি আগে এগিয়ে নিয়ে গেছেন। আপনি 111-এ 2 নেত্রী কিন্তু গ্রেপ্তার হয়েছিল, তখন তাদের সামনে পলিটিক্স ছিল, তখন কিন্তু বিএনপি রাজনীতি দুর্বল হয় নাই। এখন কেন হলো? এখন হয়েছে বিএনপি রাজনীতিটা না করে, তাদের যে রাজনীতি সেইটা না করে তারা অভিযোগের ডালা খুলেছেন। যেমন আপনি গত নির্বাচনের আগে দেখবেন বিএনপি যখন নমিনেশন দেওয়ার কথা ঘোষণা করলো, তখন পল্টনে নয়াপল্টন কার্যালয়ের সামনে তাদের যে লোকবল, তাদের যে জনসমাগম কোনো অংশে আওয়ামী লীগের থেকে কম ছিল না। যখন নির্বাচন থেকে সরে গিয়ে, যখন তারা নির্বাচন থেকে সরে গিয়ে অভিযোগের বাক্সটা খুলে ফেললো, তারা নির্বাচনের অ্যাক্টিভিটিসে তেমন ছিল না, যার জন্যে ওটা কিন্তু বিএনপির জন্য অনেক বড় সুযোগ ছিল। যদি নির্বাচনটাকে তারা আন্দোলনের অংশ হিসাবে রাস্তায় থাকতো বা নির্বাচনটাকে ওইভাবে করতো, তাহলে হয়তো বিএনপি অনেকাংশে মাটি পেত। আপনি দেখেন বিএনপির এই দল এই একটা করলো যে একটা নমিনেশনের তালিকা তৈরি করলো। তারেক রহমান সাহেব বিদেশ থেকে পুরোটাই পাল্টে দিলেন। এক একটা সেন্টারে, এক একটা কনস্টিটিউয়েন্সিতে 3-4 জন করে নমিনেশন দিলেন। ওই জায়গায় কিন্তু বিএনপি দুর্বল হলো। এখন বিএনপির জন্য আমি মনে করি যে সামনে যে উপজেলার ইলেকশনটা আছে, সেইখানে অংশগ্রহণ করার মাধ্যমেই, সেই উপজেলায় নির্বাচনে যদি অংশগ্রহণ করে বিএনপি, তাহলে তারা ওই তৃণমূল পর্যায়ে তাদের একটা মানে দলের সেই সম্ভাবনা কতটুকু তাদের অংশগ্রহণ করার? তারা তো বলছে যে তারা করতে চায় না। যদি না অংশগ্রহণ না করে, আমার মনে হয় না যে রাজনীতিতে একটা সঠিক সিদ্ধান্ত হবে। তাহলে বিএনপি এখন যে অবস্থা হচ্ছে, যে তারা যে বলছে যে বেগম জিয়া মানুষ তো একসময় চলেই যাবে, বেগম জিয়া না থাকলে কি বিএনপি থাকবে না? আজকে নয়, উনি একটা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে আছেন, এক সময় তো সবাইকেই চলে যেতে হবে। তাহলে বিএনপির অনুপস্থিত, বেগম জিয়ার অনুপস্থিতিতে কি হবে, সেই চিন্তাটা তাদের থাকতে হবে না? এইটার একমাত্র পথ হচ্ছে গ্রাসরুট। রিয়াজ ভাই যেটা বলেছেন, তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে আনতে হবে। তৃণমূল থেকে নেতৃত্ব তুলে আনার একটা বড় সুযোগ কিন্তু এই উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচন যদি বিএনপি অংশগ্রহণ করে, আমার মনে হয় তারা দলটাকে গুছাতে অনেকটাই সুযোগ পাবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সংসদে হয়তো বিএনপি যে আপনার ঐক্যফ্রন্ট মাইক্রোস্কোপিক, এটাকে বিরোধী দল ওইভাবে বলাও যাবে না। তারা যে কয়জনই জিতেছেন, তারা যদি পার্লামেন্টে গিয়ে তাদের দলের কথা বলেন, তাদের নেত্রীর মুক্তির কথা বলেন, তারা সরকারের সমালোচনা করেন, আমার মনে হয় অনেকাংশেই দল লাভবান হবে, দল গোছাতেও তারা সক্ষম হবে। একটা কথা বলে যে তারা রাস্তায় নামতে পারে না, কোনো সরকারি, আমরা এরশাদের সময়ও দেখেছি, জিয়ার সময়ও দেখেছি, বা আইয়ুব খানের সময়ও দেখেছি, কোনো দলকেই কি সহজে কেউ রাস্তায় নামতে দিয়েছে? রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে তারা জনগণকে রাজনীতিটা দিয়ে জনগণকে মাঠে নামানো। সেই ক্ষেত্রে বিএনপির নেতৃত্ব আমি মনে করি পুরোপুরি ব্যর্থ হয়েছে। মানে বিএনপি যে কোনো ধরনের আন্দোলন, সেরকম সেই পর্যায়ের আন্দোলন গড়ে তুলতে পারছে না, এটি কি আসলে বিএনপির নেতৃত্ব সংকটের কারণেই হচ্ছে বলে আপনি মনে করেন, নাকি তাদের মধ্যে এক ধরনের গ্রেপ্তার আতঙ্ক কিংবা তাদেরকে আটকের আতঙ্ক এসব কাজ করছে বলে হচ্ছে না? রাজনীতিক নেতা এবং নেতার বাড়ি আর জেলখানাটা একসময় কিন্তু পাশাপাশি ছিল। আজকে বাংলাদেশে যারা রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছেন, রিয়াজ ভাই ভালো জানেন যে রাজনীতি প্রতিষ্ঠিত এমন কোনো নেতা আছে যে জেল খাটে নাই? এমন কোনো নেতা আছে পুলিশের মারের শিকার হয়নি? বেগম জিয়াও কি শিকার হননি? বেগম জিয়াকে তো আমরা গোলাপ শাহের মাজারে দেখছি, পুলিশ তাকে লাঠি পেটা করেছে। তাহলে বিএনপি নেতৃত্বে এই ভয়টা কেন? তারা যদি এই ভয়ের ঊর্ধ্বে উঠে সত্যিকারের পলিটিক্স দিয়ে রাজনীতি করতে পারেন, তাহলে হয়তো বেগম জিয়ার অনুপস্থিতিতে যে দলের দুর্বলতাটা, আর ওই রিমোট কন্ট্রোলে তারেক জিয়ার যে দল চালানোর চিন্তা ভাবনা, এটা যদি একটু
পরিবর্তন করতে পারেন, আমার মনে হয় বিএনপি অনেকটাই দলকে গোছাতে পারবে। বিএনপি নেতৃত্বই ভালো বলতে পারবে তারা কিভাবে দল চালাবে। রিয়াজউদ্দিন আহমেদ, দলের শীর্ষ নেতারা যখন বলছেন নিজেদেরকে ব্যর্থ হিসেবে একেবারে ঘোষণা দিয়ে ফেলছেন, তখন আসলে তৃণমূল পর্যায়ের যে নেতাকর্মীরা রয়েছে তারা তো এমনিতেই দুর্বল হয়ে আছে, বিএনপির ক্ষেত্রেই বলতে চাই সেটা, এই কথাগুলো কি আসলে তাদের মধ্যে কোনো ধরনের প্রভাব ফেলছে কিনা? ফেলবে তো অবশ্যই, একটা হতাশার সৃষ্টি করবে। একটা তো হলো ধরেন 12 বছর ক্ষমতার বাইরে, এটা হতাশার একটা কারণ। দ্বিতীয় কারণ হলো নির্বাচন, তারা ডেমোক্রেটিক স্পেস পাচ্ছে না, রাস্তায় নামতে পারছে না, পুলিশের অনুমতি নিয়ে রাজনীতি করতে হচ্ছে, পাবলিক মিটিং করার জন্য পারমিশনের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এটা হলো হতাশার আরেক কারণ। তারপরে এবং এখানে যেটা বাদল বলল যে এখানে নেতৃত্বকে তো আগে যেতে হতো, আগে আন্দোলন করতো যে কিছুই করতে পারেন না, ঠিক আছে আমরা জেলখানার সামনে যেয়ে বসে থাকবো, যে সব জেলের ভিতর ঢুকবো, আমাদেরকে মানে কারাবরণ করব, এটাও একটা আন্দোলন ছিল, সাহস থাকতে হবে, আন্দোলন ছিল। এখন কেউ মানে এই জিনিসগুলি ভুলে গেলে তো চলবে না, এগুলি সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে। সরকার বাড়িতে এনে কিছু দিয়ে যাবে না, সরকার তো বসে আছে রুল করার জন্য। তারা যতদিন পারে, যতদিন চ্যালেঞ্জ ফেস না করে, ততদিন তারা মানে শাসন চালাবে। তারা সেই শাসনের জন্য যদি তাদের পুলিশি অ্যাকশনে যেতে হয়, অত্যাচার করতে হয়, করবে সেটা। আপনি যদি রেসিস্ট করতে না পারেন তাহলে আপনাকে কি খালি মাঠ কেউ ছেড়ে দিবে? এটাই হলো এটা। আর 3 নম্বর কারণ যেটা হতাশা, নির্বাচনে একটা বিরাট ভরাডুবি, সেটা তারা বলছে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, আর আওয়ামী লীগ বলছে যে তাদের জনসমর্থন নাই। তো এখন বিএনপি জনসমর্থন আছে এটা প্রমাণ করতে হবে। তাই এইটা নির্বাচন করেও করা যায়, আন্দোলন করেও করা যায়। যেটা খালেদা জিয়া বোধহয় জেলখানায় বলেছে যে পার্লামেন্টের বাইরেও বিরোধী দল হতে পারে, রাস্তায় আন্দোলন করে হতে পারে না। কিন্তু সেই আন্দোলনের রূপ তো আসলে আন্দোলনের সেই সদিচ্ছা কিংবা আভাস কিংবা ইঙ্গিত কোনটাই তো আমরা দেখতে পাচ্ছি না। বরং বড় বড় নেতারা বলছেন যেটা যে রাস্তার রাজপথের আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসা হবে, অনেক আগে থেকে আমরা শুনতে পাচ্ছি। 1988-এ এরশাদ যখন ইলেকশন করলো, বিএনপি আওয়ামী লীগ সহ সব দল বর্জন করেছে, তারা তো সংসদে ছিল না। এরশাদ আর হইলো আপনার অপোজিশনে ছিল আসাম আব্দুর রব, তারা করেছেন। তখন কিন্তু আন্দোলন করেছে, আন্দোলন করেই কিন্তু এরশাদের পতন ঘটেছে। বিএনপি আন্দোলনটা করতে পারতেছে না। আমার কাছে মনে হচ্ছে বিএনপির যে নেতৃত্ব বর্তমানে আছে তাদের মধ্যে পলিটিশিয়ান কম। আপনি দেখবেন ব্যবসায়ী বেশি, ব্যবসায়ীরা ওই সকাল 10টা 5টা ব্যবসা সামলিয়ে তারপরে রাজনীতিতে আসে। এই জন্য এদের বিএনপি ধারাবাহিকভাবে বেশ কিছুদিন ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকাকালীন তারা আখেরটা ভালো গুছিয়েছে, পুঁজির বিকাশ, তাদের নিজস্ব পুঁজির বিকাশ হয়েছে, এই পুঁজিটাকে তারা রক্ষা করতে চায়। এই জন্যই তারা মানে আন্দোলনে ওইভাবে কোনোদিনও আসতে পারবে না। একটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে আরো কিছু আলোচনায় ফিরবো। একটা বিরতি নিয়ে ফিরছি, সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ প্লাস্টিকে। আমাদের সাথে আছেন রিয়াজউদ্দিন আহমেদ আছেন এবং সুভাষচন্দ্র বাদল আছেন। আগেই জানিয়েছিলাম বিরতির পর আসলে ওই বিষয়টিকে একটু টেনে আলোচনা দীর্ঘ করতে চাই। সেটি হলো যে আমরা বিভিন্ন পত্রপত্রিকাতে দেখতে পাচ্ছি যে জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনের কলেবর বাড়াতে যাচ্ছে এবং এই কারণে তারা বামজোট এবং ইসলামী দলগুলোকে সাথে নিতে যাচ্ছে। আন্দোলনের একটা পূর্ব প্রস্তুতি আমরা জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে দেখতে পাচ্ছি। এই আন্দোলনটিকে আসলে এই নির্বাচনকে কেন্দ্র করেই তারা করতে চাচ্ছে, নাকি তাদের যে দাবি দাওয়াগুলো ছিল নির্বাচন, পুনর্নির্বাচনের দাবি, এই ধরনের কিছু কোনো কারণেই তারা আন্দোলন করতে চাচ্ছে? কেন এই আন্দোলন? সুভাষচন্দ্র বাদল। বিএনপি প্রথম থেকেই আন্দোলনের কথাটা বলতেছেন, ওই ইলেকশনের আগেও কিন্তু আন্দোলনের কথাই বলে আসছে। তো আন্দোলনটা কি জন্যে, এটা কিন্তু তারা জনগণের কাছে পরিষ্কার করতে পারতেছে না। আন্দোলনই করেন, নির্বাচনই করেন, আগে দলকে বা সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠন ছাড়া কোনোদিন কেউ কোনো আন্দোলন করে জিতেছে বলে আমার ধারণা নেই।
আমার কাছে মনে হয়েছে বিএনপির নেতৃত্ব, বিশেষ করে ঐক্যফ্রন্ট আন্দোলনটা শুধু এই পত্রপত্রিকায় বিবৃতি, সংবাদ সম্মেলনের মধ্যেই সীমিত রেখেছে। আন্দোলন করার জন্য যে প্রস্তুতি, সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার যে প্রস্তুতি, এটা কিন্তু বিএনপির নাই। আমার মনে হচ্ছে বিএনপি এবং এই ঐক্যফ্রন্টের নেতৃত্ব শুধু কর্মীদেরকে আইওয়াশ করার জন্যই এই আন্দোলনের কথা বলতেছেন। তারা আদৌ আন্দোলন চায় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তারেক রহমানকে একটি পরামর্শ দিয়েছেন এবং তিনি বলছেন যে আসলে তাড়াহুড়ো না করে বিএনপির যে শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন তাদেরকে এক জায়গায় করে তিনি সভা করতে বলছেন এবং সেই সভাতে তিনি বিএনপির কি পরবর্তী কর্মপরিকল্পনা কি হবে সেই বিষয়ে আলোচনা করতে বলছেন এবং তিনি এটিও বলছেন যে এই রকম রিজভি বা রুহুল কবির রিজভির মাধ্যমে মিটিং ডেকেন না, তিনি যেভাবে বলেন তাকেই কোট করে বলছি আমি, এবং সরাসরি মিটিং ডাকেন, মোশাররফ, মওদুদ এদেরকে সামনে রেখে হাফিজকে দেখবেন আন্দোলনটা গড়ে উঠবে, এক ধরনের পরামর্শ তিনি দিয়েছেন। এই পরামর্শটিকে আসলে কাজে লাগবে কিনা? আমি তো বললাম যে বিএনপি যদি আন্দোলনই বলেন আর নির্বাচনই বলেন, তাকে আগে দলটাকে আগে ঠিক করতে হবে, তা নাহলে আন্দোলন হবে না। জাফরুল্লাহ সাহেব কিন্তু আরেকটা পরামর্শ ওনাদের দিয়েছিলেন, তাদের যে কয়েকজন সংসদে আছেন তাদেরকে নিয়ে সংসদে যেতে বলেছেন। আপনি প্রতিদিন সকাল 10টা থেকে 11টার মধ্যে রিজভী সাহেব একটা স্টেটমেন্ট করেন প্রতিদিন। আমি যেটা জেনেছি বা শুনেছি যে উনি সারা রাত্রি বসে একটা স্টেটমেন্ট রেডি করেন, পরের দিন সকাল 11টার সময় উনি প্রেস কনফারেন্স। আমার কাছে সবসময়ই মনে হয়েছে যে বিএনপি আন্দোলনের ব্যাপারে মোটেও আন্তরিক নয়। বিএনপি বর্তমান নেতৃত্ব বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারেও যথেষ্ট আন্তরিক নয়। যদি আন্তরিক হতো তাহলে তাদের কার্যকর ব্যবস্থা আমরা দেখতে পারতাম। আপনি দেখেন বেগম জিয়াকে যেদিন অ্যারেস্ট করা হয়, জেলখানায় নেওয়া হয়, সেদিন বিএনপি নিশ্চুপ ছিল। পাশাপাশি যেদিন আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যারেস্ট করা হয়, ওই যে কোর্টে তুলছে না, ওই কোর্টেই আওয়াজ উঠেছে শেখ হাসিনার মুক্তি চাই। তো দল আপনি করবেন, দলকে সংগঠিত করবেন না, দলের নেতৃত্বের মধ্যে বিভাজন তৈরি করবেন লন্ডনে বসে থেকে, দলের কর্মীদের সাথে নেতাদের কোনো যোগাযোগ থাকবে না, আর আন্দোলন বলবেন। আমার কাছে মনে হয় বিএনপির এই আন্দোলন কথাটা পুরাটাই কর্মীদের আইওয়াশ করার জন্য বলতেছে। তারা মোটেও আন্তরিক নয়, আন্দোলনেও আন্তরিক নয়, নির্বাচনেও আন্তরিক নয়। রিয়াজউদ্দিন আহমেদ, সেক্ষেত্রে জাতীয় ঐক্যফ্রন্টের এই যে ফর্মুলা, নতুন করে তাদের আন্দোলনের কলেবর বাড়ানোর জন্য বাম জোট, ইসলামী জোট, এগুলোকে তারা এক করে একটা আন্দোলন গড়ে তুলতে চাচ্ছে, এই ফর্মুলাটা আসলে কতটুকু কাজে দিবে? ওইটা কাজ করার আগে ঐক্যফ্রন্টকে আগে ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যফ্রন্টের তো জন্মটাই কমপ্লিট হয়নি। ইলেকশনের আগে তাড়াহুড়া করে কয়েকটা দল বসে বলছে যে আমরা ঐক্যবদ্ধ হলাম, পরে দেখা গেল যে না, তারা ঐক্যবদ্ধ হয়নি। তাদের মধ্যে অনেক মতানৈক্য আছে, মতভেদ আছে। এইগুলিকে আগে দূর করতে হবে এবং তাদেরকে রাজনীতিটা ঠিক করতে হবে। বিএনপিকেও রাজনীতিটা ঠিক করতে হবে। বিএনপি কি জামাতকে নিয়ে রাজনীতি করবে নাকি তরুণ সমাজকে নিয়ে রাজনীতি করবে? জামাত যেখানে আছে তরুণ সমাজ সম্ভবত ওখানে যাইতে চায় না। তারা মুক্তিযুদ্ধের যে প্রাইড, যেটা এই প্রাইডটা শেয়ার করতে চায়। সেই এখন যদি যেখানে গেলে তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করবে বা বলবে যে রাজাকারের সাথে রাজনীতি করছে, এইটা বোধহয় বিএনপিকে চিন্তা করে দেখতে হবে। বেগম খালেদা জিয়ারও তো একটি প্রচ্ছন্ন দিক নির্দেশনা রয়েছে জামাতকে ছাড়ার। আমরা কিছুদিন আগে যেটা শুনছিলাম যে জামাতকে ছাড়তে হলেও ছাড়তে পারা যাবে, জাতীয় ঐক্যফ্রন্টকে গুরুত্ব দিতে হবে বেশি 20 দলীয় জোট শরিক দলগুলোর থেকেও। তো সেক্ষেত্রে জামাতকে ছাড়তে অসুবিধা কিন্তু দেখেন, এই মানে বিএনপি ভিকটিম অফ প্রপাগান্ডা। বিএনপি যে ওই যে জামাতের কয়টা লোককে দানের শীষ দিল, এটা নিয়ে কিন্তু জামাত যদি দল হিসেবেও থাকতো তাতেও বিএনপির এত ক্ষতি হতো না। এবং আমরা বারবারই বলেছি যে জামাতকে ব্যান করা হচ্ছে না কেন। এখন প্রধানমন্ত্রী বললেন যে মামলা আছে, মামলা শেষ না হলে ব্যান করা যাবে না। এটাও দেখলাম যে মামলা তো নির্বাচনের প্রতীকের ব্যাপারে, অন্য ব্যাপারে না। এখন এই যে বিস্ফোরা একটা,
এটাকে নিয়ে বিএনপি কতটুকু আগাতে পারবে, এটা বিএনপি কে পরিষ্কার করতে হবে। রিয়াজ ভাই, মামলা কিন্তু জামাতকে ব্যান করার ব্যাপারেও আরেকটা মামলা আছে। আমি রিপোর্ট দেখি, এটা নির্বাচনের আগে বোধহয় করা হয়েছিল, কয়েকদিন আগে। না না, এটা না, বেশ আগে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনি যেটা ঐক্যফ্রন্ট যে মানে সাজেশন দিচ্ছে, বিএনপির প্রভাবশালী নেতা মেজর হাফিজ, কর্নেল অলি কদিন আগে কি বলেছেন, যে আমাদের 20 দলীয় জোট থাকার পরেও এই ধরনের আরেকজন মানে নাম সর্বস্ব দলের কাছে গিয়া যাওয়াটা সবচেয়ে বড় ভুল হয়েছে। তো বিএনপির মধ্যেই তো ঐক্যফ্রন্টকে গ্রহণ করা না করা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, তাহলে ঐক্যফ্রন্টের সাজেশন তারা কতটুকু মানবে? এটা আছে। আর বিএনপির আরেকটা প্রবলেম হলো, বিএনপির নেতৃত্বের এক ধারার মধ্যে নাই। আপনি দেখবেন প্রায়ই দেখা যায় নয়াপল্টনে 20-30 জন লোক নিয়ে রিজভী সাহেব খালেদা জিয়ার মুক্তির জন্য একটা মিছিল করতেছে। এটা তো বিএনপি না। তাহলে এই মিছিলটা কোত্থেকে হচ্ছে, কে করাচ্ছে? এটার সাথে কি বিএনপির মেইন স্ট্রিম লিডারশিপ আছে না নাই? এই জিনিসগুলি পরিষ্কার করতে হবে। মানে সমন্বয়ের অভাব কি বলতে চাচ্ছি আমরা? না, সমন্বয়ের থেকেও মানে এখন যে নেতৃত্ব, প্রবাসী নেতৃত্ব, আপনি ধরেন প্রবাসী নেতৃত্ব পুরা দলকে এক ধারায় পরিচালনা করতে পারছে না। অবশ্যই আমরা দেখতে চাই আসলে বিএনপি এই নেতৃত্ব সংকট কাটাতে গিয়ে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং সেটি কতটুকু বিএনপির জন্য সুফল বয়ে আনছে। একটা বিরতি নিয়ে ফিরে আসি, বিরতির পরে আসলে পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে জেনে নেব আমরা, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সংবাদ সম্প্রসারণ। সুভাষ চন্দ্র বাদল, রিয়াজউদ্দিন আহমেদ দেখে নিতে চান এই মুহূর্তে পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে। শুরুতে bdnews24.com রয়েছে আমাদের সাথে। প্রথম খবরটি হচ্ছে, মেলায় এবার 200 কোটি টাকার রপ্তানি আদেশ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার প্রায় 200 কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। এটি আজকে শেষ হয়ে যাচ্ছে মেলা, এবং সেটির যে রিপোর্টটি থাকে বা প্রতিবেদনটি থাকে মেলার সবশেষ 1 মাস পরে, সেটিতে দেখা যাচ্ছে যে 200 কোটি টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। এটি তো বেশ সুখের খবর বলা যেতে পারে। এছাড়া আর শুধু ওখানে 50 লক্ষ ভিজিটার মানে মেলায় গিয়েছে এবার। তো 50 লক্ষ লোক যদি যায়, তাদের মধ্যে তো একটা সেন্সিটাইজেশন হয়েছে, অ্যাওয়ারনেস হয়েছে। সেখান থেকে যদি মানে 5% লোকও যদি বেরিয়ে আসে, তারা ইনভেস্টর হতে চায়, তারা এটা একটা ভালো। অবশ্যই 87 উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর নাম প্রকাশ। উপজেলা পরিষদ নির্বাচনের যে মনোনয়ন ফর্ম রয়েছে সেগুলো থেকে প্রার্থীর নাম প্রকাশ করা শুরু হয়েছে। রামসাগর উদ্যানের নীলগাই পেলসঙ্গী জাহালমকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে, মানববন্ধন করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে দাবি জানানো হচ্ছে। আঙুলের চোটে নিউজিল্যান্ড যেতে পারছেন না সাকিব, কিশোরদের বই পড়াতে পরামর্শ জাফর ইকবালের। গোপালগঞ্জের সড়কে নিহত 2, মুন্সিগঞ্জে মদপানের পর 3 নারীর মৃত্যু এবং আন্দোলন করতে তারেকে পরামর্শ জাফরুল্লাহর। পরের পত্রিকাটি আমরা দেখে নিতে চাই। প্রথম আলো আছে আমাদের সাথে। প্রথম খবরটি হচ্ছে, 5 বছরে উপজেলা নির্বাচনের বাজেট দ্বিগুণ। এটি আমরা জানতে পেরেছি। এটি আসলে বলা হচ্ছে যে যেটি এর বেশির ভাগ অংশটুকুই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতেই ব্যয় করা হবে। তো সেক্ষেত্রে এই বাজেট দ্বিগুণের বিষয়টি নির্বাচনের উপর সার্বিকভাবে নিরাপত্তার ক্ষেত্রে তো নিশ্চয়ই একটা প্রভাব ফেলবে বলে মনে হয়। দেখেন, এই লোকাল গভর্নমেন্ট কনসেপ্টটাই হলো ডেভেলপমেন্টের জন্য। এটা যাতে জনগণের দোরগোড়ায় ডেভেলপমেন্ট পৌঁছে এবং বেনিফিটটা যায়। সেখানে যদি টাকা পয়সা পুলিশে দিয়ে দেয় বা 740 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তো এটা কিন্তু ইলেকশনটা পরিচালনা করার জন্য, কারণ এতগুলো উপজেলাতে আইন শৃঙ্খলা বাহিনীর মুভমেন্ট হবে। সেক্ষেত্রে 910 কোটি টাকার মধ্যে দেখা যাচ্ছে যে 740 কোটি টাকায় হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেছনে বরাদ্দ করা হয়েছে। এটি আসলে কতটুকু? ন্যাশনাল বাজেটে তো 700 কোটি টাকা ছিল। তো এইগুলি তো ধরেন, এইগুলি নিয়ে প্রশ্ন উঠে, সন্দেহ হয় যে তাদেরকে ব্যবহার করা হচ্ছে কিনা, টাকার বিনিময়ে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করা হচ্ছে কিনা, এগুলি নিয়ে প্রশ্ন আছে। উপজেলা কেন করা হয়েছিল? উপজেলা বা লোকাল গভর্নমেন্ট এটা করাই হয়েছিল তৃণমূলে, যাতে ডেভেলপমেন্টটা মানে
ছড়িয়ে পড়ে। ব্যালেন্সড একটা অবশ্যই ডেভেলপমেন্ট হয়। ভারসাম্য বজায় থাকে। সেটা কোথায়? অবশ্যই। এছাড়া আরো খবর রয়েছে, বাংলাদেশের বাংলা ট্রিবিউন রয়েছে আমাদের সাথে। প্রথম খবরটি আমরা দেখতে পাচ্ছি, অ আ না চেনায় প্রথম শ্রেণীর ছাত্রকে প্রধান শিক্ষকের বেতের বাড়ি। বাংলা ট্রিবিউনের প্রথম খবরটি এটি। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শ্রেণীর এক ছাত্রকে প্রধান শিক্ষক শারীরিকভাবে নির্যাতন করেছেন অ আ না চেনার কারণে। এটি আসলে আইনগতভাবেও তো নিষিদ্ধ রয়েছে যে শিশুদের গায়ে হাত তোলা যাবে না। অবশ্যই সেক্ষেত্রে এটি বিচার্য বিষয় বোধ হয়। খুবই দুর্ভাগ্যজনক, এবং এই টিচারের বিরুদ্ধে আমি তো মনে করি যে ব্যবস্থা নেওয়া উচিত। একটা বাচ্চা ছেলের গায়ে সে হাত তুললেও কেন? অ আ না চিনতেই পারে, বাচ্চা ছেলে হয়তো চিনলেও ভয়ে বলতে পারে না, এরকম হতে পারে। তো তার গায়ে হাত তুলতে হবে কেন? এইসব ছোট ছোট আইনগুলো আসলে আবারও খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে মনে হয়। আমি তো মনে করি আইনের কোনো অভাব নেই, কিন্তু আইনের তো এনফোর্স প্রয়োগ হয় না, যে কারণে লেখাপড়া ক্ষতি হচ্ছে, মানে অন্যান্য সামাজিক মূল্যবোধ নিচে নেমে যাচ্ছে। তবে এই যে বাচ্চাদের যেসব শিক্ষকরা পড়ান, আমার মনে হয় তাদের জন্য স্পেশাল ট্রেনিং এর দরকার আছে, যেটা আমাদের দেশে এখনো হয় নাই। একটা বাচ্চাকে কিভাবে কনভিন্স করবে, কিভাবে আদর করে পড়াবে, এরকম সেই আগের মতো শিখাইছস, হ্যাঁ শিখোস নাকি দে বাড়ি, এইটা তো কোনো সিস্টেম হতে পারে না। অবশ্যই। বাংলা একাডেমির বইয়ের মান যাচাই নিয়ে প্রশ্ন, খেলাপি ঋণ কমাতে খোঁজা হচ্ছে নতুন কৌশল, শাস্তি না হলে মিয়ানমার সেনাবাহিনী থামবে না, রোহিঙ্গা সম্মেলনে বক্তারা, ভূমিহীনের চরে সাবেক সচিবের অট্টালিকা। আরো অনেক খবর রয়েছে। এটি হলো জলবায়ু পরিবর্তন আর মেঘনার করাল গ্রাসে সর্বস্ব হারিয়েছে আত্মীয়কে আওয়ামী লীগের প্রার্থী করার অভিযোগ, এটিও একটি খবর রয়েছে। এছাড়া আর কোন পত্রিকাটি রয়েছে আমাদের সাথে? সমকাল আছে আমাদের সাথে। প্রথম খবর হচ্ছে রপ্তানি আদেশ ও বিক্রি বেড়েছে বাণিজ্য মেলায়, রোহিঙ্গাদের জন্য নিরাপদ আবাসস্থল চায় বাংলাদেশ, যে বিএনপি দুর্বল হোক সেটা চায় না ওবায়দুল কাদের বলছেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হলো শিশুদের, তারেক রহমানকে ধৈর্য ধরতে হবে জাফরুল্লাহ চৌধুরী বলছেন। আপনি যদি সমকালের একটু উপরে উঠেন, হ্যাঁ উঠে দেখেন এই যে ডান পাশেই রোহিঙ্গাদের জন্য নিরাপদ পররাষ্ট্রমন্ত্রী, এটা কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর আজকে আমাদের ছিল। আগেও তো বলেছে, কিন্তু কার্য তো খুব একটা কিছু না। এবার কিন্তু আমাদের এই কনসালটেটিভ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসালটেটিভ কমিটির মিটিং আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন যে ওইখানে নিরাপদ আশ্রয় মানে সেফ জোন তৈরি করার জন্য, এই জন্য তার ভারত এবং চীনকে এর সাথে যুক্ত করার পরামর্শ। ভারত থেকে যে রোহিঙ্গারা আসছে তাদের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে উনি যেটা বলছেন সেটা হলো যে ভারত ওইভাবে পাঠাচ্ছে না, দালালদের মাধ্যমে আসছে। এটা কতটুকু যার মাধ্যমে আসুক, যেহেতু তিনি সুনির্দিষ্ট একটি দিক নির্দেশনা দিয়েছেন, সেটি কতটুকু বাস্তবায়িত হবে সেটি, কারণ সেটা খুব মানে যদি আজকে মায়ানমার এবং ইন্ডিয়াকে সংযুক্ত না করা ছাড়া কিন্তু এই চাপ তৈরি করা যাবে না। সুভাষ চন্দ্র বাদল, রিয়াজউদ্দিন আহমেদ, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল আজকের আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণ, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ প্লাস্টিক। সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ।